নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 13 সেপ্টেম্বর রাতে তৃণমূলের প্রধান মুখপাত্র কুণাল ঘোষ একটি সাংবাদিক বৈঠক করে একটি অডিও সামনে নিয়ে এসেছিলেন। তাতে তার অভিযোগ ছিল যে বাম অতি বামরা ষড়যন্ত্র করছে স্বাস্থ্য ভবনের অদূরে অবস্থানরত ডাক্তারি জুনিয়র ডাক্তারদের অবস্থানে হামলা চালাবার জন্য এবং সেই দোষ সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য। কুণালবাবু সাংবাদিক বৈঠকের পর স্বতঃপ্রণোদিতভাবে পুলিশ অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে। 13 সেপ্টেম্বর রাতেই একজনকে গ্রেপ্তার করা হয়, তার নাম বোধহয় সন্দীপ। আর 14 সেপ্টেম্বর সকালে ডিওয়াইএফআই এর নেতা, ওদের মুখপত্রের সম্পাদক, টিভি চ্যানেলের পরিচিত মুখ কলতান দাশগুপ্তকে তার গরফার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও সিপিএম এর দাবি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে প্রবল অস্বস্তিতে রয়েছে রাজ্য সরকার, তার থেকে নজর ঘোরাতেই এআই প্রযুক্তির সহায়তায় এই কণ্ঠস্বরের অডিও ভাইরাল করা হয়েছে। আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা। আমার মনে হয় যে সিবিআই যদি তদন্ত করে তাহলে বিষয়টা সামনে আসতে পারে যে এর পিছনে আসলে কি আছে। সত্যি কি অভিযুক্তরা এরকম ষড়যন্ত্র করেছিলেন, নাকি সিপিএম এর দাবি মতো এআই প্রযুক্তির সহায়তায় এই কাণ্ডটা করা হয়েছে আন্দোলন থেকে নজর ঘোরানোর জন্য। আমার মতে সিবিআই এর উচিত, তারা যেহেতু আরজি করের খুন ও ধর্ষণের ঘটনার তদন্ত করছে, দুর্নীতির তদন্ত করছে, এই ঘটনাটাও তাদের তদন্তের আওতায় আনা উচিত। কিন্তু একটা জিনিস বলতে বাধ্য হচ্ছে যে 14 আগস্ট রাতে আরজি করে দুষ্কৃতী হামলার তদন্ত এখনো পর্যন্ত সিবিআই করছে না। কেউ এই ঘটনার তদন্ত ভার সিবিআই এর হাতে দেওয়ার জন্য আদালতে আর্জি করেছেন বলে আমার জানা নেই। সব তদন্তই যেহেতু সিবিআই করছে, শুধুমাত্র আর্জি করে দুষ্কৃতী হামলার ঘটনার তদন্ত কেন সিবিআই করছে না, এটাতে কিন্তু অনেক প্রশ্ন উঠছে। 2, আপনাদের মনে আছে প্রায় 6-7 বছর আগে পিজি হসপিটালে কুকুরের ডায়ালিসিস হয়েছিল। এবারও ঠিক সেরকমই একটা ঘটনা দক্ষিণ 24 পরগনায় অ্যাম্বুলেন্সে কুকুরকে নিয়ে আসা হয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেও ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠছে তৃণমূলের নেতৃত্বের উপরে। এখানে সবই হয়, কুকুরের ডায়ালিসিস, কুকুরকে মানুষের অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় স্বাস্থ্য কেন্দ্রে। যত আমরা দেখছি ততই ওই শব্দবন্ধটা আমার বারবার বলতে ইচ্ছে করে আপনাদের। হয়তো আপনারা বলতে পারেন যে এত বলেন কেন এই শব্দবন্ধটা, বহু ব্যবহারে ক্লিশে হয়ে গেছে। সেটা হলো ওই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ। 3, রাজ্যের মন্ত্রী গায়ক বাবুল সুপ্রিয় একটি পোস্ট করেছেন ইংরেজিতে। তার তিনি ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন। আমি শুনলাম বাবুল সুপ্রিয়র এই পুজোর সময় নাকি আমেরিকায় একটি অনুষ্ঠানে যোগদান করার কথা ছিল, কিন্তু উদ্যোক্তারা সেই অনুষ্ঠানটি বাতিল করে দিয়েছেন। যুক্তি দিয়েছেন যে তৃণমূলের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো শিল্পী কলাকুশলীকে আর্চিকর কাণ্ডের পরে তারা আর আমন্ত্রণ জানাতে তৈরি নয়। দেখুন, বাবুল সুপ্রিয় দুবার বিজেপির সাংসদ ছিলেন, 7 বছর কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিলেন। তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার পর তিনি গোসা করেছিলেন, তারপরে তৃণমূলে অভিষেকের হাত ধরে যোগ দেন। সুব্রত মুখার্জির মৃত্যুর পর বালিগঞ্জের যে বিধানসভা আসনটির উপনির্বাচন হয়েছিল, খুব কষ্ট করে তিনি জিতেছিলেন। উপনির্বাচনে 20,000 ভোটে জিতেছিলেন। সায়রা হালিম ভালো লড়াই দিয়েছিলেন। তারপর বাবুল সুপ্রিয় পর্যটন দপ্তরের মন্ত্রী হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার রীতিমতো হৃদ্য সম্পর্ক ছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর এক ঘনিষ্ঠ গায়ক, বিধায়ক, মন্ত্রী
যিনি ধিতাং ধিতাং বলে নামে খ্যাত, তিনি বাবুলকে কাঠি করেছেন। বাবুলের অভিযোগ, এবং অ্যাসেম্বলি চলাকালীন ইন্দ্রনীল সেন এবং বাবুল কার্যত বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। বাবুলকে বলতে শোনা যায় ইন্দ্রনীলকে লক্ষ্য করে যে, ইন্দ্রনীল দা তুমি আমার পিছনে লেগেছো কেন? কিন্তু শেষ পর্যন্ত বাবুল তার পর্যটন দপ্তরটি রাখতে পারেননি নিজের হাতে, সেটি সম্ভবত এখন ইন্দ্রনীল সেনের হাতেই রয়েছে। কারণ আমি অতটা ঠিক খেয়াল করিনি যে এই মুহূর্তে পর্যটন দপ্তর ইন্দ্রনীল সেন রয়েছেন নাকি অন্য কেউ আছেন। বাবুল সুপ্রিয় নেই এটা আমি জানি। তা এই হচ্ছে ঘটনা। দেখুন, তাৎপর্যপূর্ণভাবে বিদেশের বেঙ্গলি ডায়াসপোরা তারা এতটাই ক্ষুব্ধ, বিচলিত যে আর্চিকর কাণ্ডের পর তারা নাকি বাংলার তৃণমূল ঘনিষ্ঠ কোনো শিল্পীকে বাইরে সঙ্গীত অনুষ্ঠান করার জন্য আর আমন্ত্রণ জানাচ্ছে না। খবরটা যদি সত্যি হয় তাহলে এর তাৎপর্য শুধু প্রসারী। অর্থাৎ এই আন্দোলন যে শুধু শহর, জেলা শহরের আন্দোলন নয়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালি ডায়াসপোরা এতে সামিল হয়েছেন। এবং শুধু জুনিয়র ডাক্তাররা হয়তো আন্দোলনের মুখ, কিন্তু তাদের আন্দোলনকে নৈতিকভাবে এবং সক্রিয়ভাবে সহযোগিতা করছেন এই রাজ্যের বহু সাধারণ মানুষ। যেমন জুনিয়র ডাক্তারদের আন্দোলন স্থলে প্রচুর খাবার পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষ, তারা কিন্তু একেবারে নিজের উদ্যোগে। কুণালবাবু বলেছেন সেই খাবারে যদি কিছু মেশানো থাকে, যদি কোনো বিপদ হয়, তার দায়িত্ব রাজ্য সরকারের ঘাড়েই পড়বে। 4, রাজ্য সরকারের দাবি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য এখনো পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে। যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। যদিও সরকার এই সংখ্যাটা যে দাবি করছে সেটা কিন্তু সরকারি সূত্র থেকে পাওয়া নয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে সেই খবরকে কম্পাইল করে তারা এই সংখ্যাটায় উপনীত হয়েছে যে 27 জন আমার সহনাগরিকের মৃত্যু হয়েছে চিকিৎসা না পেয়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য। জুনিয়র ডাক্তাররা আমার মনে হয় সুপ্রিম কোর্টের পরবর্তী সওয়ালে সরকারের এই দাবি খণ্ডন করে তারাও নিশ্চয়ই কোনো হিসেব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে পেশ করবেন। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সিনিয়র প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই সমস্ত পদে এখনো বহু নিয়োগ বাকি রয়েছে। প্রচুর শূন্য পদ পড়ে রয়েছে সরকারি মেডিকেল কলেজে। আর জুনিয়র ডাক্তারদের দাবি তারা মাত্র 7,500 এবং সরকারি হসপিটাল, মেডিকেল কলেজে শিক্ষক, চিকিৎসক, সিনিয়র ডক্টর, রেসিডেন্ট ডক্টর সব মিলিয়ে সংখ্যাটা 93,000-এর কাছাকাছি। তারা বারবার বলে আসছেন যে সিনিয়র ডাক্তাররা দিন রাত এক করে রোগী পরিষেবা দিচ্ছেন এবং তারাও অভয়া ক্লিনিক চালু করে পরিষেবা দিচ্ছেন। এইরকম পরিস্থিতিতে বিষয়টা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির কঙ্কালগুলো একে একে আলমারি থেকে বেরিয়ে আসছে। কোথায় গন্ডগোল হয়নি বা দুর্নীতি হয়নি বলুন তো? ভুরি ভুরি অভিযোগ। দেখলাম অধীর চৌধুরী বলছেন যে 25 লক্ষ টাকা দিয়ে এখন ডাক্তার হওয়া যাচ্ছে। অনেক ডাক্তার নাকি প্রেশার মাপতে জানেন না, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে তাদের কোনো সম্যক ধারণা নেই। এরা যখন চিকিৎসা পরিষেবায় যুক্ত হবেন, কেউ সরকারি হসপিটালে যুক্ত হবেন, কেউ বেসরকারি ক্ষেত্রে যুক্ত হবেন, কেউ বা প্রাইভেট প্র্যাকটিস করবেন, এদের হাতে বাংলার 11 কোটি মানুষের শরীর স্বাস্থ্য কি আদৌ নিরাপদ?
আমি আগে বলেছি না, এ রাজ্যে আগে যে যে ফিনান্সিয়াল স্ক্যাম হয়েছে এই জমানায়, সেটা হচ্ছে শিক্ষক অশিক্ষক নিয়োগের দুর্নীতি, প্রাথমিকে দুর্নীতি, কয়লা গরুতে দুর্নীতি, এসএসসিতে দুর্নীতি, খাদ্যে দুর্নীতি, এগুলো সবই কিন্তু পিওরলি ফিনান্সিয়াল স্ক্যাম এবং দুর্নীতির একটা প্রাতিষ্ঠানিকরণ হয়েছে এই জমানায়। কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতিটা কিন্তু মানবতার বিরুদ্ধে অপরাধ। আমার তৃণমূলের বন্ধুরা, আমি জানি না তারা সহমত হবেন কিনা, কমেন্ট বক্সে গালমন্দ তারা করতেই পারেন, সেটাও তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনারা বলুন, যদি টাকার বিনিময়ে ডাক্তারি ছাত্রদের অনার্স পাশ করিয়ে দেয়া হয়, যদি বলা হয় পড়তে হবে না, সংগঠন কর, পরীক্ষাটা দাদারা বুঝে নেবে, ফেল করলে টাকার বিনিময়ে পাশ করে যাবে, অনেকে গোল্ড মেডেলিস্ট হয়ে যাবেন, থ্রেড কালচার চলবে, তাহলে এর পর যারা ডাক্তার হয়ে বেরোবেন স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে হসপিটাল নার্সিংহোমের করিডোরে দৃপ্ত পদচারণা করবেন, তাদেরকে আপনারাও আদৌ ডাক্তার বলবেন? তাদের কাছে আপনার পরিবারের কাউকে কি চিকিৎসার জন্য পাঠাবেন? যদি বাধ্য হন পাঠাতে, আপনারা মনে মনে আশঙ্কার প্রহর গুনবেন না তো, যাদের কাছে পাঠালাম এরা আদৌ ডাক্তার তো? এই প্রশ্নটা বাংলার মানুষকে ভাবাচ্ছে। যারা এখনো বিষয়টার গুরুত্ব বুঝতে পারছেন না, তাদের বলবো, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি সমস্ত বিষয়ের থেকে আলাদা। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। এই অপরাধের নেপথ্যে যারা আছেন, দেশের আইন অনুযায়ী তাদের শাস্তি বিধান সুনিশ্চিত করতে হবে। নান্য পন্থা এছাড়া আর কোনো পথ নেই। জল কিন্তু মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে। রাজ্যের বেশিরভাগ মানুষ এই বিষয়টাকে অনুধাবন করেছেন বলেই জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের পিছনে তাদের প্রত্যক্ষ এবং নৈতিক সমর্থন আছে। জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের আবর্জনা পরিষ্কার করতে গেছে। স্বাস্থ্য ভবন যে সমস্ত দুর্নীতির কেন্দ্র, এটা নিয়ে তো আর বলার কিছু নেই। এবং দেখুন যে লাইভ স্ট্রিমিং, জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ পর্বে বাতিল হয়ে গেল একটাই কারণে। জুনিয়র ডাক্তাররা বৈঠকে যোগ দিতে রাজি হলেন না। সেটা হচ্ছে যে সরকার লাইভ স্ট্রিমিং করার অনুমতি কিছুতেই দিল না। তার কারণ কি? আমার ব্যক্তিগত মত, দেখুন, প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং করেন। আবার রাজীব কুমার বলেছেন পুরোটা নাকি লাইভ স্ট্রিমিং হয় না। আমি জানি না, আমি তো প্রচুর এরকম প্রশাসনিক বৈঠক দেখেছি টিভিতে প্রথম থেকে শেষ পর্যন্ত। তা একবারও তো মনে হয়নি যে পুরোটা দেখানো হয়নি। আসলে প্রশাসনিক বৈঠক মনোলগ হয়। মুখ্যমন্ত্রী বকেন, ধমকান, আধিকারিকদের একে ওকে দাঁড় করিয়ে কৈফিয়ত চান, তারা বাধ্য ছাত্রের মতো হ্যাঁ 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 করে যান। সেখানে কোনো ইন্টারাকশন হয় না, পুরোটাই মুখ্যমন্ত্রীর মনোলগ এবং তার ভাবমূর্তি উজ্জ্বল করার একটা সুপরিকল্পিত প্ল্যান, পদক্ষেপ। কারণ আপনারা যখন রাস্তায় থাকেন, আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আমি আপনাদের কাছে যেটা বলতে এসছি, এত ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন।
এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। আমি একটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে, আর আপনাদের কাছে আবেদন জানাবো আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে, আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব পারি। বাদ বাকি আপনাদের যা ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন, যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না, এবং আমাদের সাথে কোনো সম্পর্কও নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে, এবং তাই মাত্র 1 মাসের মধ্যে যারা এসছে তাদের কথা, যদি তারা কোনো ব্যাপারে এই খুনের সাথে, মার্ডারের সাথে, দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেবার। আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন। আপনারা আমার ভাই বোন, এটুকু জেনে রাখবেন, আপনাদের জন্য সিম্প্যাথি। আমি কোনো অ্যাকশন নেব না, আমি ইউপি পুলিশ নই। ওরা এসমা জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল। আমি এসব করব না। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, তখন মনে রাখবেন যে আমি আপনাদের, যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন, বাদ বাকিটাও মনে রাখবেন। আমি আস্তে আস্তে করে, একদিনে তো সব হয় না, করতেও সময় লাগে, আমাকে একটু সময় দিন। আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। তাও বলি, যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে, কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব। এমনিতে বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না। তদন্তে যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক, তিনি যে কোনো জায়গায় আসতে পারেন। আমাদের যে ধর্ণা মঞ্চে এসেছেন, এটাকে আমরা ওয়েলকাম করছি। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি সমর্থক বলে আমরা এটাকে মনে করি, এবং একজন অভিভাবকের দিক থেকে এই দৃষ্টিভঙ্গি থাকা উচিত। এই দৃষ্টিভঙ্গি আজ 34 দিন পরে কেন, আরও আগে হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। কিন্তু ঠিক আছে, রাগ বসা জেদাজিদের কোনো জায়গা নয়। আমি মনে করি যদি তিনি চেয়েছেন আলোচনা করতে, আমরা আলোচনা করতে রাজি আছি। উনি যেখানে বলবেন, যে কোনো জায়গায় বলবেন, যে কোনো সময় বলবেন। আমরা আধ ঘন্টা 40 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি, শুধুমাত্র আধ ঘন্টা 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি। তার মধ্যে উনি যেখানে ডাকবেন আমরা আলোচনায় বসতে রাজি আছি। কিন্তু জুনিয়র ডাক্তাররা চোখমুখগুলো দেখেছেন কি দ্যুতি, কি ঔজ্জ্বল্য। তারা কিন্তু বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বা অন্যদের ছেড়ে কথা বলতেন না। জনমানসে যে প্রশ্নগুলো ঘুরে ফিরে উঠছে, সেই প্রশ্নগুলো নিয়েই তারা কিন্তু ওই বৈঠকে সরব হতেন, এবং অধিকাংশ প্রশ্নের গ্রহণযোগ্য উত্তর সরকারের পক্ষ থেকে দেওয়া সম্ভব হতো না। মুখ্যমন্ত্রী যদি জুনিয়র ডাক্তাররা বৈঠকে প্রশ্ন তুলতেন সরকারি মেডিকেল কলেজ এবং হসপিটালে থ্রেট কালচার,
এই থ্রেড কালচারের কুশীলবরা উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ। এই উত্তরবঙ্গ লবি স্বাস্থ্যক্ষেত্রটাকে নিয়ন্ত্রণ করে। কোনো জবাব দেবার ক্ষমতা স্বাস্থ্যমন্ত্রীর থাকতো না। যদি জুনিয়র ডাক্তাররা প্রশ্ন করতেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ, তিনি আরজিকর থেকে পদত্যাগ করার পর কোন যুক্তিতে তাকে মুখ্যমন্ত্রী আর একটা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগপত্র দিলেন, কোনো জবাব মুখ্যমন্ত্রী দিতে পারতেন না, বিড়ম্বনা বাড়ত। যদি জুনিয়র ডাক্তাররা প্রশ্ন করতেন যে আক্তার আলী দৌড়ে দৌড়ে ঘুরেছেন আরজিকরে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তথ্য প্রমাণ নিয়ে, তিনি একজন হুইসেল ব্লোয়ার, আমার সহনাগরিক, তার তোলা অভিযোগে কেউ মাথা ঘামায়নি, কর্ণপাত করেনি, ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। আক্তারকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বদলি করা হয়, সন্দীপ ঘোষ 52 দিন ধরে তার রিলিজ অর্ডার আটকে রেখেছিলেন। এই প্রশ্ন যদি জুনিয়র ডাক্তাররা করেন, কোনো উত্তর দেওয়ার জায়গায় থাকতেন না মুখ্যমন্ত্রী। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যদি জুনিয়র ডাক্তাররা বলতেন যে মর্গ থেকে দেহ পাচার হয়, যদি জুনিয়র ডাক্তাররা বলতেন খবরের কাগজে লেখা হচ্ছে যে হসপিটালে যৌন চক্র, ড্রাগের কারবার চলে, স্বাস্থ্য মন্ত্রক বা স্বাস্থ্য ভবন কেন এতদিন পদক্ষেপ করেনি, কোনো জবাব থাকতো না। যদি জুনিয়র ডাক্তাররা বৈঠকে প্রশ্ন করতেন একজন ভদ্রলোক যিনি কোনোদিন সরকারি চিকিৎসা পরিষেবার অংশ না হয়েও বকলমে স্বাস্থ্য মন্ত্রকটা চালান, লার্কিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফ্লন্টিং হিজ প্রক্সিমিটি টু দ্য পাওয়ার্স দ্যাট বি এট নবান্ন, কোনো উত্তর দিতে পারতেন না মুখ্যমন্ত্রী। আরো অনেক প্রশ্ন উঠতে পারত। জাল ওষুধের রমরমা কারবার হসপিটালগুলোতে, কেন স্বাস্থ্য ভবন পদক্ষেপ করেনি, কোনো উত্তর দিতে পারতেন না নবান্ন মুখ্যমন্ত্রী। সুতরাং হয় তিনি বৈঠক চলাকালীন রাগ করে বেরিয়ে যেতেন, সেটা সম্ভাবনা হয়তো থাকতো লাইভ স্ট্রিমিং হলে, তাই অঙ্কুরে সেই সম্ভাবনাটাকে বিনষ্ট করে দিলেন, না লাইভ স্ট্রিমিং হবে না। যে মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং করার জন্য এত ব্যাকুল থাকেন, সুব্রতদার একটা কথা মনে পড়ে যায়, রবীন্দ্রনাথের একটা গানের লাইন আছে, আমার এই দেহখানি তুলে ধরো। উনি বলতেন, কাকে লক্ষ্য করে বলতেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এত যখন সংবাদ মাধ্যমের আলো মুখে পড়ার তাগিদ, যখন প্রতিটি বিজ্ঞাপনে মাননীয়ার হাসি মুখের ছবি, যখন সবকিছু এরাচ্ছে নিয়ন্ত্রিত হয় তার অনুপ্রেরণায়, তখন জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের সরাসরি সম্প্রচার করতে বেঁকে বসলেন কেন? আর সুপ্রিম কোর্টের বিচার চলছে, সিবিআই তদন্ত করছে, এরকম ছেঁতো যুক্তির অবতারণা করা আসলে লোকের চোখে ধুলো দেওয়ার কৌশল ছাড়া আর কিচ্ছু নয়। সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হয়, ঘন্টার পর ঘন্টা টেলিভিশন চ্যানেলে আরজিকর কাণ্ড নিয়ে আলোচনা সভা বসছে, বক্তারা তাদের মতো করে মত দিচ্ছেন, সংবাদপত্রে টিভি চ্যানেলে সিবিআই সূত্র উদ্ধৃত করে খবর বেরোচ্ছে, টন টন নিউজ প্রিন্ট খরচ হচ্ছে আরজিকর কাণ্ডের বিচার বিশ্লেষণ করতে, অনেকে অন্তর্তদন্ত চালাচ্ছেন, সুপ্রিম কোর্টে তো মামলা হচ্ছে, সিবিআই তো তদন্ত হচ্ছে, কোনো তো বাধা নেই। শুধু লাইভ স্ট্রিমিং সুপ্রিম কোর্টে সাবজুডিস আছে বলে করা যাবে না, এরকম অক্ষম যুক্তি শুনলে ঘোরাতেও হাসবে। আসল কারণটা এই যে কার্পেটের তলা থেকে স্বাস্থ্য দুর্নীতিগুলো বেরিয়ে আসুক, সেটা নবান্ন চাইছে না, তারা ধামাচাপা দিতে চাইছে। কারণ
এই দুর্নীতির কঙ্কাল বেরিয়ে আসলে তার দায়ভার স্বাস্থ্যমন্ত্রী, যিনি 11 সাল থেকে স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, সেই দায়ভার তিনি এড়াতে পারেন না। জুনিয়র ডাক্তাররা তো ঠোঁট কাটা, তারা যদি অপ্রিয় প্রশ্নগুলো মুখ্যমন্ত্রীর সামনে করতে শুরু করেন, মুখ্যমন্ত্রীর কাছে কোনো জবাব থাকবে না। তাই চিত্রনাট্যটা খুব সুন্দর করে রচনা করা হয়েছিল সেদিন। বিরাট বড় হলঘরে মুখ্যমন্ত্রী বসে আছেন, ডান দিকে চন্দ্রিমা দি, বাঁ দিকে নন্দিনী দেবী, ডিজি, চিফ সেক্রেটারি ছাত্রদের সাথে বারে বারে কথা বলছেন, ভাই বোন বলছেন, বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ করছেন। 2 ঘন্টা পেরিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বললেন যে রাজ্যবাসীর কাছে আমি ক্ষমা চাইছি, আমি চেষ্টা করেছিলাম, ওরা বিচার চায় না, চেয়ার চায়, আমি চেয়ার ছাড়তে রাজি আছি। মুখ্যমন্ত্রী চেয়ার ছাড়বেন? কোনোদিন উনি পদত্যাগের সম্ভাবনা মনে কখনোই আসেনি। পুরোটাই নাটক, সিম্প্যাথি ড্র করা, দেখো আমি চেষ্টা করেছি। কিন্তু জুনিয়র ডাক্তাররা সম্ভবত রাজনীতির বোড়ে, ওরা চাইছে না অচল অবস্থা কাটুক এবং মানুষ চিকিৎসা না পেয়ে বিপন্ন হচ্ছে। এই ন্যারেটিভটা সুপ্রিম কোর্টে তুলবে কিন্তু রাজ্য সরকার। আগের দিনের শুনানিতে কি হলো? যদি ফিরোজ এডুলজি, গীতা লুথরা না থাকতেন তাহলে কপিল সিব্বাল 5 গোল দিতেন। দেখুন, তুষার মেহতা সিবিআই এর ব্রিফটা নিয়েছেন, কিন্তু আরো যারা আইনজীবী ছিলেন তাদেরকে আরো অনেক অ্যাসার্টিভ রোল প্লে করতে হবে আগামী শুনানিতে। নইলে কপিল সিব্বাল তার অননুকরণীয় জেস্চার, পশ্চার, তার ফ্লুয়েন্ট ইংলিশ, দীর্ঘদিন সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, হি ইজ ব্যাকড বাই ব্যাটারি অফ লয়ার্স, তিনি কিন্তু শোটা আবার জিতে যাবেন। তাই পরবর্তী শুনানির আগে ডাক্তারদের আইনজীবী, নির্যাতিতা পরিবারের পক্ষে যিনি দাঁড়িয়েছেন বিকাশ বাবু, নিশ্চয়ই তারা একটু অ্যাসার্টিভ রোল প্লে করবেন, না হলে কপিল সিব্বাল কিন্তু আবার গোল দিয়ে দেবে। দেখুন, কপিল সিব্বালও অনেক প্রশ্নের সদুত্তর দিতে পারেনি, যেমন চালানের আগে কিভাবে ময়না তদন্ত হলো, কিভাবে সবকিছু শেষ হয়ে যাওয়ার পর নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হওয়ার পথে তখন এফআইআর দায়ের হলো। এইসব প্রশ্নের উত্তর দিতে পারেননি কপিল সিব্বাল। কিন্তু তিনি একটা ফিগার দিলেন যে 23 জন বিনা চিকিৎসায় মারা গেছেন এই ধর্মঘটের জন্য। এই ফিগারটাকে কাউন্টার তো করতে পারেনি ডাক্তারদের আইনজীবীরা। তারা তো সময় পেয়েছেন, তারাও নিশ্চয়ই তথ্য কম্পাইল করেছেন। আমি জানি না তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে মেল করে তাদের ভার্সনটা দিয়েছেন কিনা। নিশ্চয়ই তাদের আইনজীবীরা পরবর্তী শুনানির আগে এই বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন, আশা করব নেওয়া উচিত। দেখুন, আপনি রাত দখল করলেন, ভোট দখল করলেন, অবস্থান করলেন, গান গাইলেন, পথনাটিকা করলেন, লালবাজার অভিযান করলেন, নবান্ন অভিযান করলেন, সুপ্রিম কোর্টের কাছে এগুলো বিচার্য নয়। সুপ্রিম কোর্ট অনলি কনসার্ন অ্যাবাউট আর্গুমেন্ট অ্যান্ড প্রুফ। সেটা জোরালো ভাবে পেশ করতে পারলে তবে আপনি ন্যায় বিচার পেতে পারবেন। বাকিগুলোর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো বিবেচ্যই নয়। আপনি রাত দখল করুন না, তাতে কি আছে? এইটাকে মাথায় রাখতে হবে। কেন কার্পেটের তলায় স্বাস্থ্য দুর্নীতি লুকিয়ে রাখতে চাইছে, তার কারণ আপনারা বুঝতে পারছেন। কাউকে বা কয়েকজনকে আড়াল করার মরিয়া চেষ্টা, যারা সর্বোচ্চ প্রভাবশালীর ঘনিষ্ঠ বৃত্তে আছেন। যেমন খবরের কাগজে রিপোর্ট বেরিয়েছিল কয়লা দুর্নীতির টাকা ওষুধ ব্যবসায় ঢুকেছে। একটা আউটলেট 2011 সালে যাদের একটা মাত্র দোকান ছিল, এখন সারা শহরে তাদের দোকান সংখ্যা বেড়েছে। প্রচুর কমিশন দেয় তারা ক্রেতাদের, কমিশন বলছে ডিসকাউন্ট দেয় ক্রেতাদের। মেহতা বিল্ডিং এ যে কোম্পানির সূত্রপাত,
সেই কোম্পানির আরওসিতে যান, ডিরেক্টর কে আছে খুঁজে দেখুন। তারপরে আনন্দবাজার পত্রিকা একটা রিপোর্ট বেরিয়েছিল যে কয়লা দুর্নীতির টাকা এই ওষুধ ব্যবসায় বিনিয়োগ হয়েছে 500 কোটি টাকা। তাহলে আপনারা লিঙ্ক করতে পারবেন কেন সন্দীপ ঘোষের মাথায় আশীর্বাদের হাত ছিল সর্বোচ্চ প্রভাবশালী। কেন একজন কোনোদিন সরকারি ক্ষেত্রে যুক্ত না থেকে বকলমে তিনিই স্বাস্থ্য মন্ত্রকটা চালান বলে অভিযোগ, তাকে আড়াল করার কি মরিয়া চেষ্টা দেখুন। সেই জন্য ধামাচাপা দিতে চাই যে অন্য একটা ন্যারেটিভ। বিষ বৃক্ষটা পুঁতেছে এরা, সেই বিষ বৃক্ষে এখন ফল হচ্ছে। বিষ বৃক্ষর গোড়া থেকে কাটতে হলে অনেক ত্যাগ স্বীকার সবাইকে করতে হবে, কারণ এই দুর্বৃত্তরা কিন্তু খুব শক্তিশালী, আর্থিকভাবে শক্তিশালী, এবং প্রশাসনের মদত তারা অতীতেও পেয়েছেন, এখনো হয়তো পাচ্ছেন। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে বলে যে প্রবাদটা আছে না, আপনি যত বড় প্রভাবশালী হন না কেন, শেষ পর্যন্ত অপরাধ করে থাকলে আপনি কিন্তু পার পাবেন না। ইতিহাসে বহু 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 এরকম উদাহরণ আছে। যতই কার্পেটের তলায় স্বাস্থ্য দুর্নীতিকে চেপে দেওয়ার চেষ্টা করুক না প্রভাবশালীরা, আজ না হয় কাল এর ভান্ডাফোড় হবেই হবে। নান্য পন্থা, এটা হতেই হবে। দেখুন, এখানে একটা স্টেট অফ ডিনায়াল, সবকিছুতে কিছু হয়নি, ছোট ঘটনা, এইসব বলা হয় না। এখন এই যে স্বাস্থ্যক্ষেত্রে যে লাগামিং দুর্নীতি চলছে, সেটা কি আজকে হয়েছে? অনেকদিন ধরে হচ্ছে। আচ্ছা, স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই খবর যায়নি কি? যদি না যায়, সেটা তার গোয়েন্দা দপ্তর, স্বাস্থ্য মন্ত্রকের অপদার্থতা। আর যদি গিয়েও থাকে এবং কোনো পদক্ষেপ না নেওয়া হয়ে থাকে, তাহলে দুর্নীতিগ্রস্তদের আড়াল করার চেষ্টা করেছে প্রভাবশালীরা। এটা দিনের আলোর মতো পরিষ্কার। কেউ জানতো না এইসব ছেলে বুলোনো কথায় আর চলবে না। জানতো, জেনে শুনে চেপে আছে। কাউকে কাউকে বাঁচাতে, কেন বাঁচাতে? অবশ্যই আর্থিক সুবিধা পেয়েছে, সেই জন্যই দুর্নীতিবাজদের বাঁচাবার চেষ্টা। আর প্রশাসনের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট বলেছে যে অমুক তারিখের মধ্যে কাজে যোগ দিতে হবে, মানে 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে, না হলে আদালত অবমাননা। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত মানছে না। আমি মনে করিয়ে দিতে চাই আমার শাসক দলের বন্ধুকে, এখন যিনি রাজ্য পুলিশের মহানির্দেশক আছেন না, তিনি অ্যাডিশনাল চার্জ হিসাবে এই ডিজির দায়িত্বে আছেন। তিনি কিন্তু তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রধান সচিব, সেটা তার প্রাইমারি রেসপন্সিবিলিটি। আর অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি হিসাবে তিনি ডিজির দায়িত্বে আছেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল, এরকম অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি বা ইন্টারিম ডিজি বলে কিছু হবে না। এমন কাউকে ডিজি নিয়োগ করতে হবে যার চাকরির মেয়াদ 2 বছর। ইউপিএসসির কাছে অনেকগুলো নাম পাঠাতে হবে, তাদের মধ্যে থেকে 3 জনের নাম সুপারিশ করে রাজ্য সরকারকে পাঠাবে ইউপিএসসি, সেখান থেকে একজনকে ডিজি হিসাবে নিয়োগ করবে রাজ্য প্রশাসন। কিন্তু এক্ষেত্রে সেটা কিন্তু হয়নি, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশকে ভায়োলেট করেছে রাজ্য সরকার, এই রাজীব কুমারকে ডিজি হিসেবে নিয়োগ করে। এখানে একটা চালাকি করেছে। প্রিন্সিপাল সেক্রেটারি তথ্য প্রযুক্তি মন্ত্রক, রাজীব কুমারের প্রধান দায়িত্ব, কিন্তু অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। আমি জানি না রাজীব বাবু তথ্য প্রযুক্তি মন্ত্রকের কিছুই এখন দেখেন কিনা, সর্বক্ষণ তো তিনি পুলিশের দায়িত্বটাই পালন করেন। আর তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রিন্সিপাল সেক্রেটারির মতো পদ, যতদূর জানি, আই মে বি রং, এটা একেবারে আইএএস ক্যাডারদের জন্য সংরক্ষিত। রাজীব কুমার আইপিএস,
তাহলে কোন যুক্তিতে তাকে তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নিয়োগ করা হয় আমি বলতে পারবো না। প্রশাসনিক মহলে যাদের অভিজ্ঞতা আছে তারাও বিস্ময় প্রকাশ করেছিলেন যখন রাজীব কুমারকে তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রিন্সিপাল সেক্রেটারি করা হয়েছিল। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ক্লিয়ারলি ভায়োলেট করা হয়েছে। রাজীব কুমারকে এইভাবে অ্যাডিশনাল চার্জ দিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক করায়। যারা বলছেন না জুনিয়র ডাক্তারদের আপনারা সুপ্রিম কোর্টের নির্দেশকে ভায়োলেট করেছেন, তারা কিন্তু কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন।